সকলকে কেমন আছো সকলে? আমি তো ভালো আছি। আজ ইষ্টকথায় আলোচনা প্রসঙ্গ থেকে কিছু কথা তুলে আমি বলার চেষ্টা করছি। শাসন মানে মারধর নয়, সংযমন, নিয়ন্ত্রণ করা। শিক্ষকের প্রতি ছাত্রের টান থাকে, তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না। ওই টানই তাকে অনুশাসিত করে। একটা গল্প বলার চেষ্টা করছি। শ্রী ঠাকুর নগেন্দা বসুকে জিজ্ঞাসা করলেন, শাসন কেমন করে করতে হয়? শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, শাসন মানে মারধর নয়, সংযমন, নিয়ন্ত্রণ করা। শিক্ষকের প্রতি যদি ছাত্রের টান থাকে, তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না। ওই টানই তাকে অনুশাসিত করে। আর যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে এবং খাঁকতির দরুন সে যে অন্যায়টা করে সেইটা পরিপূরণ করতে চেষ্টা করতে হবে। বংশগতি থেকে যে সে এই দোষ পায়নি সেটা ভেবে দেখতে হবে, বা সেটা সারা মুশকিল হয়ে পড়ে যদি কেউ বংশগতিকভাবে কোনো এই বাজে দোষের সঙ্গ পেয়ে থাকে। কারণ পরিবেশ, পারিপার্শ্বিক মানুষকে কিন্তু অনেকখানি গড়ে তোলে। তাই ঠাকুর বলছেন যে এনভায়রনমেন্টাল নেচারে, পরিবেশে পোষণে ইরোর বা ভুলের দরুন যে ডিফেক্ট, দোষ গজিয়ে ওঠে, সিম্প্যাথেটিকলি ডায়াল বা সহানুভূতি সহকারে পরিচালনা করতে গেলে তার ঢের শোধরানো যায়। পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয়, শাসনের বেলাও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয়। তাহলে শাসনের মাত্রা ক্রম ঠিক থাকে। গড় সাপটা এরকম কাজ হয় না। কঠোর শাসন করতে গেলে শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। হেরিডিটি ডিফেক্টেড বা বংশগত ত্রুটি আছে এমন মানুষকে কীভাবে শাসন করতে হয় তার একটি অসাধারণ কাহিনী ব্যক্ত করেছে। একদিন সকালে ঠাকুর পার্লার গৃহে দক্ষিণ পূর্বের কোণে চৌকানিতে সমবেত সমাসীন। কিছু আগে সমবেতভাবে প্রাতঃপ্রণাম হয়ে গেছে। শান্ত পরিবেশ। কালীষষ্ঠীমা, বয়স আনুমানিক 70 বছর, প্রণামের পরে বাড়ি চলে গিয়েছেন। এমন গজগজ করতে করতে ফিরে এলেন, বলছিলেন তার তৃতীয় পুত্র সুরেশের কথা। পাবনার ভাষায় ঠাকুরকে বললেন, ওই পাগল সুরেশ সাহা কি কাণ্ড আরম্ভ করিছে। সকালে উঠে বাড়ির লোকগুলোকে ঘরে তালা দিয়ে আটকায়, চাবি নিয়ে বাড়ায়ে আসিছে। এখন এতগুলো মানুষ, পেচ্ছা পায়খানা আছে, সকালের কাজ আছে, কত করে বুঝায়ে বললাম, ও কারো কথা কানে নেবে না, চাবি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন উপায় কি? ঠাকুর সব শুনে বললেন। শান্তভাবে বসে তামাক খাচ্ছেন, কোনো কথা বলছেন না ঠাকুর। কালীষষ্ঠীমা উসখুস করছে। ইতিমধ্যে সুরেশদা এসে উপস্থিত। শ্রী ঠাকুর বললেন, এই তুই বলে ঘরে তালা দিয়ে চাবি নিয়ে আইছিস? সুরেশদা গরম হয়েই ছিল। সম্ভবত বাড়িতে গোলমাল হয়েছে। বলল, চাবি আমি ওদের দেব না। মাফ করবেন, যা পারে করুক গে। কালীষষ্ঠীমা অসহায়ের মতন শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই শোনেন। শ্রী ঠাকুর নীরবে তামাক সেবন করছেন, যেন সাক্ষী স্বরূপ সব দেখছেন। সুরেশদা আপন মনে বকবক করে চলেছে। শ্রী ঠাকুরের নির্দেশে জ্যোতি আশ্রমের সামনে প্রাঙ্গণে কয়েকটি চেরি গাছ লাগানো হয়েছে। এখন গাছগুলিতে ফল ধরেছে। ঠাকুরের এখান থেকে গাছগুলিকে বেশ দেখা যায়। হঠাৎ সুরেশদার দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর বললেন,
এই ওই চেরি গাছে যে ফল ধরেছে সেগুলো মুখে দিয়ে দেখে আয় তো মিষ্টি কিনা। সুরেশদা ঠাকুরের আদেশ মতো লম্বা লম্বা পা ফেলে চেরি গাছের দিকে চলে গেল। এদিকে কালীষষ্ঠী মা দুই একবার বলার চেষ্টা করলেন যে এখন তিনি কি করবেন, সুরেশদা পাগলামির সাথে কেউ পেরে উঠছে না, ইত্যাদি ইত্যাদি। শ্রী ঠাকুরের মুখে কোনো ভাবান্তর নেই, তিনি অন্যদের কথায় ব্যস্ত। বাহ্যত মনে হচ্ছে কালীষষ্ঠী মার কথায় তার কোনো আগ্রহ নেই এবং এই ব্যাপারে তার করণীয় কিছু নেই। যাদের বাড়ির ব্যাপার তারাই বুঝবে, এরকম একটা মহা চৈতন্যের ভাব, মানে এরকম একটা ভাব ঠাকুরের। কিন্তু মহা চৈতন্যের অধীশ্বর যিনি, জগৎ সংসারের সূক্ষ্মতম সারাটিও যে তার দৃষ্টির বাইরে নেই তা বোঝা গেল ক্ষণকাল পরেই। একটু পরেই দেখা গেল সুরেশদা চেরি ফল খেতে খেতে পার্লারের দিকে আসছে, হাতে কয়েকটি চেরি ফল। শ্রী ঠাকুরের কাছে এসে সানন্দে মাথা নেড়ে বলল, হ্যাঁ মিষ্টি আছে, বলেই পকেট থেকে চাবির গোছা বের করে শ্রী ঠাকুরের সম্মুখে উপবিষ্ট কালীষষ্ঠী মার সামনে ছুঁড়ে ফেলে দিল। এই নে তোর চাবি। তারপর এক পাশে যেয়ে চুপ করে বসল। কালীষষ্ঠী মা হাঁ করে দেখছিলেন সব ঘটনাগুলি। সবাই অবাক, এ কী ট্রিটমেন্ট, কিসের থেকে কি হয়ে গেল? সামান্য কয়েকটা চেরি ফল খাইয়ে একজন ছিটগ্রস্ত পথে আনলেন ঠাকুর, দয়াল ঠাকুর। বাহ্যত তার আর কিছুই দেখা যায়নি, মানে সেই ছেলেটাই যে কিছুক্ষণ আগে এই তেড়ে মেরে আসছিল, চাবি দেবে না বলছিল ওর আগে, বাস ওই কটা চেরি ফল খাওয়ার পরে সে একদম ঠান্ডা হয়ে গেল। চমৎকারই বটে। তো ঠাকুর তো আমাদের জাদুকরই, তাই না? জাদুকরেরও জাদুকর। সে ঠাকুর দর্শনে যে নিজে শাসিত হয় না, যে তোষণ দিতে পারে না, তার শাসন করার যোগ্যতাই নেই, ঠাকুর বুঝিয়ে দিলেন। তার মানে যাকে শাসন করবে আগে আগে তোষণটা দাও। শ্রী এই সমর্থনে শ্রী ঠাকুরের 3টি বাণী উল্লেখ করছি। প্রীতি, পোষণ, শাসন, এই ত্রয়ের সঙ্গতির ভিতর দিয়েই নিয়ন্ত্রণকৃতি হয়ে ওঠে, যদি ওই নিয়ন্ত্রণ উদ্দেশ্য আনুগ হয়। বাণী সংখ্যা 234। নিজে যে শাসিত হয় না, তুষ্টি তৎপরতা নিয়ে সে শাসনও করতে পারে না কাউকে। তুষ্টি তৎপর করে তুলে উদ্বুদ্ধ আবেগে। মানুষ শাসনে সংযত হয় আর তোষণে সংবুদ্ধ হয়, অনুপ্রেরণা পায়। তাই শাসনের সাথে তোষণ না থাকলে কাউকে সংশোধনের পথে নেওয়া কঠিন। আচার্যদেবের একটি ঘটনা বলে আমি এইটিকে বোঝাবার চেষ্টা করছি আরেকটু। যত ঠাকুরের কথা শুনলাম, এবারে আচার্যদেব কি বলছেন শুনে নিই। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের এই 2টি লাইন মনে পড়ছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তো এই লাইনটি ছোট থেকেই শুনে এসেছি, যে শাসন তারই সাজে যে তাকে ভালোবেসে আদর করে, তার শাসন কিন্তু সবাই মেনে নেয়। আমরা যেমন মায়ের শাসন মেনে নিই, ঠিক তেমনই নিজে অনিয়ন্ত্রিত হয়ে শাসন করলে যে কী ভয়ানক জ্বালা হয় তা আমার ব্যক্তিগত জীবনে উপলব্ধি করছি। আমি, মানে লেখক বলছেন যে আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতাম। একবার ক্লাস 8-এর একটি ছেলে ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করলো। সে আগের বেঞ্চের ছেলেটি যখন পড়া বলতে দাঁড়িয়েছে তখন তার বসার জায়গায় সোজা করে পিন রেখে দিয়েছিল। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত, কোনো রকম তা ঘটেনি। আমি উত্তেজিত হয়ে বেত দিয়ে ছেলেটিকে অনেক প্রহার করলাম। এরপর মনের মধ্যে জ্বালা সৃষ্টি হলো। ঠাকুরের মানুষ হয়ে আমি কী করলাম? শেষে টিফিনের সময় দোকান থেকে রসগোল্লা কিনে এনে সেই ছেলেটিকে আদর করে খাওয়ালাম এবং বোঝালাম কেন এমন দুষ্টুমি করেছ, এমন দুষ্টুমি করা উচিত নয়। অনুভব করলাম শাসিত না হয়ে, নিয়ন্ত্রিত না হয়ে শাসন করা যায় না। আচার্যদেবের একটি অভিনব কাহিনী দিয়ে এই লেখাটি সমাপ্ত করছি। একজন মা এসে আচার্যদেবকে বললেন, আমি কিছুতেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না।
দয়া করে আপনি আমাকে ভোরে ঘুম থেকে ওঠার উপায় বলে দেন। আচার্যদেব বললেন, এ ব্যাপারে আপনাকে যে সাহায্য করতে পারবে তার কাছে পাঠাচ্ছি। এই বলে তিনি তাকে আশ্রমবাসী একজন মায়ের কাছে পাঠিয়ে দিলেন আর বললেন, আপনি 11টার আগে তার কাছে যাবেন না, ওই মাটি ব্যস্ত থাকেন। যিনি সমস্যায় পড়ে এসেছিলেন তিনি সমাধান পেয়ে চলে গেলেন। পরে জানা গেল, যার কাছে আচার্যদেব ওই মাটিকে পাঠিয়েছিলেন তিনি নিজেই অনেক বেলা করে ঘুম থেকে ওঠেন। আচার্যদেব এক ঢিলে 2 পাখি মারলেন, এক অভূতপূর্ব শাসন কৌশল। যিনি আচার্যদেবের কাছে এলেন তিনি তার প্রতি টানে, ভালোবাসায়, নিজের সর্বাত্মক প্রচেষ্টায় ভোরে ঘুম থেকে ওঠার সাধনায় জয়ী হলেন এবং যার কাছে পাঠালেন তিনিও লজ্জিত হয়ে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার অভ্যাস থেকে নিজেকে মুক্ত করার সাধনায় ব্রতী হলেন। এভাবে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা এবং শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে চলেছেন। এভাবে কীভাবে শ্রেয়কেন্দ্রিক জীবনযাপনের মধ্য দিয়ে শাসিত হতে হয় এবং শাসন করতে হয়। তো লেখাটি পাঠ করলাম আমি। আলোচনার বইয়ে লেখা আছে ডক্টর কৃষ্ণচন্দ্র দাসের শাসন বলে লেখাটির থেকে কিছু অংশ আমি পাঠ করলাম। আমারও অনেক কিছু জানা হলো এই পাঠটি করে। অনেক সময় আমিও ঘুম থেকে উঠতে পারি না, তো তার প্রতি টান, ঠাকুর বলছেন ইষ্টের প্রতি টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। জয়গুরু। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমের রাঙাচরণে। চলছে ভাদ্র মাস, আমরা সকলেই শ্রাবণ পরিক্রমা পার করলাম, বড় মাকে নিয়ে আনন্দ করলাম, আর এই ভাদ্র পরিক্রমা ঠাকুরকে নিয়ে আনন্দ করব। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন সৎসঙ্গে যেতে। সৎসঙ্গ গেলে আমরা এরকম ইষ্টকথা অনেক শুনতে পাবো।